5 আগস্টের পর প্রথম ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব ঘণ্টাখানেক পর যোগ দেবেন বৈঠকে। গুরুত্ব পাবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি। আওয়ামী শাসনের শেষ 5 বছরে প্রকাশ করা হয়নি অপরাধের পরিসংখ্যান। প্রতি বছর গড়ে খুন হয়েছে 3,500। পর্যালোচনা করে পরিস্থিতির উন্নতি চায় পুলিশ। পুরো আর্থসামাজিক ব্যবস্থা যদি আপনার অর্থনীতিটা ভালো থাকে, সামাজিক পরিস্থিতিটা ভালো থাকে, এইটার সাথে কিন্তু আপনার হোমিসাইডটা জড়িত। আমন মৌসুমেও বেড়েছে মাঝারি ও সরু চালের দাম। মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানের ধান মজুদের প্রবণতাই কারণ বলছেন ব্যবসায়ীরা। পালিয়ে রাশিয়ায় আশ্রয় পেল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ। দামেস্কে ইসরায়েলের হামলা, মধ্যাঞ্চলে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকায় সফরে এলেন। সফরের শুরুতেই বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি তার কাছ থেকে জেনে নেব, মিশু, কখন নাগাদ শুরু হতে পারে বৈঠক জানাবেন, এবং আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে? দুদেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এই সফর সেটি খানিকটা স্বস্তি দিতে পারবে কিনা, কি মনে করছেন আপনি? ইশরাত, বৈঠকটি শুরু হওয়ার কথা সকাল 11টায়। 10:30 নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের যে ঢাকা সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এখানে আসবেন বলে আমরা ধারণা করছি। তিনি 8:20 দিকে ঢাকায় অবতরণ করেছেন। করার পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখন অবস্থান করছেন এবং সেখানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সহ ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন, অথবা চলমান সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে হাইকমিশনের সঙ্গে তার যে একান্ত বৈঠক সেটা তিনি শেষ করেই এখানে আসবেন। এখানে তার সঙ্গে বাংলাদেশের যে বৈঠক, যেটি মূল বৈঠক, যেটাকে এফওসি বলা হয়, ফরেন অফিস কনসালটেশন, যেটি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠক, এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করেন তখন বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এটি আসলে হলো, এটি হতে যাচ্ছে। যেটি ইম্পর্টেন্ট বা যেটি এখন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 5 আগস্টের পরে 8 আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে। সীমান্তে হত্যা হয়েছে একাধিক, সবশেষ গত শুক্রবারে আরেকজনকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ভারত নানান টানাপোড়েন, সেই টানাপোড়েনে বাড়তি মাত্রা যোগ করেছে সংখ্যালঘু নিপীড়ন বা নির্যাতনের জন্য ভারতের যে অভিযোগ সেই প্রসঙ্গে, এবং সেই জায়গায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা, এবং বিশেষ করে 5 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে ভারতে অর্থাৎ দিল্লিতে অবস্থান করছেন, সেটি নিয়েও দুই দেশের সরকারের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এবং দিল্লিতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি আলোচনা সভা বা জনসভা অংশ নিয়েছেন, সেগুলো নিয়েও ঢাকার একরকম অস্বস্তি রয়েছে। ফলে ঢাকার পক্ষ থেকে সেই বিষয়গুলো স্বভাবতই স্পষ্ট করে জানানো হবে যে এগুলো ঢাকা কিভাবে দেখছে, এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান, যারা তাকে ফিরিয়ে আনার যে আইনি উদ্যোগের কথা বলেছে তাকে ফেরত চাইবে, তিস্তার পানি বণ্টন একটি বড় ইস্যু হবে নিঃসন্দেহে, এবং সীমান্তে হত্যা বন্ধেরও বাংলাদেশ দাবি জানাবে। অপরপক্ষে ভারতের পক্ষ থেকে সবচেয়ে বড় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে বড় প্রতিবেশী হিসেবে সম্পর্কটাকে স্বাভাবিক করার একটা প্রক্রিয়া হয়তো শুরুর চেষ্টা করবে ভারত বাংলাদেশ দুপক্ষ মিলে। তার সঙ্গে ভিসা স্বাভাবিকীকরণ এবং বাংলাদেশের একটি মিশনে আগরতলায় যে হামলা হলো সেটির জন্য যারা দায়ী তাদের প্রকৃত বিচার করা,
সেটির জন্য ভারত বিবৃতি দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা সহ এরকম বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। যেটি ভুলে গেলে চলবে না এরশাদ, সেটা হচ্ছে প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নাই, ফলে সাম্যতা, মর্যাদা, পরস্পরকে সম্মান এবং বিশ্বাসের উপর ভিত্তি করে কিভাবে আগামীতেও পথ চলা যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌম ভারত, সেই বিষয় নিয়ে মূলত দুই দেশের পররাষ্ট্র সচিব কর্মকর্তারা কথা বলবেন। আর সরকারের যে চূড়ান্ত বার্তা, সেটি ধারণা করছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সঙ্গে বৈঠকেও নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইশরাত, বেশ কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে বিশু। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ নিয়ে এক ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানিয়েছিলেন, ইইউর 27 দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন এই বৈঠকে। আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হবে অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ নানা ইস্যুতেও। আওয়ামী লীগের শেষ 5 বছরে খুনের ঘটনা ঘটেছে 16,000-এর বেশি। গড়ে প্রতি বছর খুন হয়েছে প্রায় 3,500। দেশে চুরি, ছিনতাই, ডাকাতির অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করেননি। তারপরেও পুলিশের খাতায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে 5 বছরে প্রায় 67,000। নতুন সরকারের আমলে এসব পরিসংখ্যান পর্যালোচনা করে পরিস্থিতির উন্নতি চায় পুলিশ সদর দপ্তর। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক অপরাধ কমাতে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন দরকার, প্রয়োজন প্রচুর কর্মসংস্থান। মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে কোন কোন জায়গায় কত এবং কি ধরনের অপরাধ ঘটেছে, কত মামলা বা জিডি হয়েছে, তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। কিন্তু অজানা কারণে 2018 সালের সেপ্টেম্বর থেকে 2023-এর ডিসেম্বর, এই 5 বছর পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথেই পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ। সেখানে মিলল ভয়ঙ্কর কিছু তথ্য। আওয়ামী শাসনের সেই 5 বছরে হত্যাকাণ্ড হয়েছে 16,355। প্রতি বছরে গড়ে 3,311 খুন। এই 5 বছরে ছিনতাইয়ের মামলা 9,955 আর ডাকাতির 1,685 মামলা। থানাগুলোতে চুরির অভিযোগ এসেছে 55,000। তবে বাস্তবে এসব ঘটনা আরও বেশি, কারণ অধিকাংশ চুরি ছিনতাইয়ের মামলা করতে আগ্রহ দেখান না ভুক্তভোগীরা। পুলিশের পরিসংখ্যান বলছে, গত 5 বছরে অপহরণ হয়েছে 2,452। কোন এলাকায় কখন কি ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এইটির মানে ধারাটা কি, মোডাস অপারেন্ডিটা কি, সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। দেখা গেল যে চুরি ছিনতাইয়ের কথা যদি আমরা বলে থাকি যে চুরি ছিনতাই হয়তো বেড়ে গেছে, তো তখন আমরা এটি কেন বেড়ে গেছে এটি মূলোৎপাটন করার চেষ্টা করি। এর মাঝে গণ অভ্যুত্থানের পর দেশে নতুন সরকার, এখনও থেমে নেই অপরাধ। থানার পুলিশ পুরোপুরি সক্রিয় না হয় বেড়েছে সামাজিক অপরাধ, দৌরাত্ম্য বেড়েছে চুরি ছিনতাই গ্যাংয়ের। বিশ্লেষকরা মনে করেন, অপরাধের খাত ধরে ধরে কাজ করতে হবে বাহিনীগুলোকে। দ্রব্যমূল্যের দাম কমিয়ে মানুষকে আর্থিকভাবে স্বস্তির মধ্যে রাখলে কমবে অপরাধ। করার আছে যেটা, সেটা হচ্ছে যে এইটা মানে চুরি, ডাকাতি, ছিনতাই যেরকম পুলিশের সদিচ্ছার উপর ডিপেন্ড করে, আপনার হোমিসাইডের বিষয়টা হচ্ছে পুরো আর্থসামাজিক ব্যবস্থার উপরে নির্ভর করে। যে পুরো আর্থসামাজিক ব্যবস্থা যদি আপনার অর্থনীতিটা ভালো থাকে, সামাজিক পরিস্থিতিটা ভালো থাকে, এইটার সাথে কিন্তু আপনার হোমিসাইডটা জড়িত। সব মিলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশে সবচেয়ে দুশ্চিন্তার জায়গা পারিবারিক অপরাধ। এক্ষেত্রে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে চায় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয়। রোববার দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গাড়িতে থাকা সমন্বয়কদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে আহত হয়েছেন কয়েকজন। ফেসবুক পোস্টে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এর আগে গত 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটে, তবে ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
দাম নিয়ন্ত্রণে উদ্যোগ আছে, কিন্তু তাতে সহনীয় হয়নি বাজার। বাড়ছে মাঝারি এবং সরু চালের দাম। সপ্তাহে ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। চালের বাজারে চাহিদা এবং যোগানের সূত্র হয়েছে অকার্যকর। কারণ আমন মৌসুমে বাজারে বেড়েছে চালের যোগান, কিন্তু এতেও মিলছে না স্বস্তি। কারসাজিতে অভিযোগের তীর মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে ধান কিনে মজুত করা হচ্ছে, তারপর সেই ধান থেকে চাল করে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো দাম। ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, অন্যান্য নিত্য পণ্যের সঙ্গে চালের দামেও তৈরি হয়েছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। নতুন করে চালের মূল্য বৃদ্ধিতে ভোক্তার পকেটে টান পড়েছে। আয়ের সঙ্গে ব্যয় মেটাতে যেন হিমশিম অবস্থা। অনেকেই চাহিদায় দিয়েছেন লাগাম। যে চাকরি করি ওই বেতন হিসাবে আমাদের হচ্ছে না, দামটা একটু কম হলে আমাদের খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা খাইলে বাঁচতে পারি আর কি। এত দাম হইলে আমরা কেমনে খাবো, কেমনে থাকবো, আমাদের কোনো পোষে না। মাঝারি এবং সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত। 50 কেজির বস্তাপ্রতি মূল্য বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। টিসিবির হিসাব বলছে, বছরের ব্যবধানে সরু এবং মাঝারি মানের চালের দাম বেড়েছে 8 ভাগের বেশি। মিনিকেটটা ব্যস্ত আমরা 68 টাকা, সেই মিনিকেট 72 টাকা। এভাবে যদি বাড়ে, নাজির চালের প্রতি কেজিতে আপনার বস্তা প্রতি বাড়িয়ে গেছে 250-300 টাকা। মিনিকেটের উপরে এমন এক বজ্রপাতই পড়ছে মনে হয়, যে মিনিকেট আছিল 68 টাকা, সেইটা হয়ে গেছে 74 টাকা। সরবরাহ বাড়াতে চাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। থাইল্যান্ড এবং ভারত থেকে আমদানিরও উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ওইসব বাজারে চালের দাম বেশি হওয়ায় আগ্রহ দেখাচ্ছে না কেউ। ইন্ডিয়ান থেকে একটা যে আপনার পাইজামটা আসছে, ওই চালের দামও বেশি, 58 টাকা 60 টাকা বিক্রি করা লাগে। যেটা আমাদের দেশে আগে যে স্বর্ণটা ছিল, ওই স্বর্ণ আপনার 2600-2700 ছিল, কিন্তু ওইখান থেকে আনতে কোনো ফায়দা হয়নি। সিজন আসলে প্রতিবারে চাউলের দাম কমে, এখন এই কয়েক বছর ধরে চাউলের দাম বাড়তি। যেটা জিরা ধানের মিনিকেট আর কি অরিজিনাল, ওইটা 70 টাকা কেজি বর্তমানে কিনে পড়ে, মানে ঢাকা আস্তে আস্তে ওইটা 74-75 টাকা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দাম? কারণ হিসেবে সামনে আনা হচ্ছে গেল আগস্ট মাসের বন্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সেই সময় 8 লাখ টনের বেশি চালের উৎপাদন ব্যাহত হয়। এছাড়া মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ধান মজুত করার প্রবণতা মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। আমন ধানের মৌসুম হলেও নেই দাম কমার লক্ষণ। এখন মৌসুমে যেভাবে কমে আসার কথা, সে কিন্তু কমে আসে নাই। এখন পর্যন্ত এক কোম্পানি ভেদে আর এক কোম্পানি কিন্তু 50 কেজির বস্তায় 100-800 টাকা ডিফারেন্স আছে। আজকেও যদি রশিদের চালের কথা বলেন, তাহলে ও 1825 টাকায় যে চাল দিবে, এটাই যদি এসিআই বলেন তাহলে 2925 টাকা চাইবে। তার মানে 100 টাকা করে 50 কেজিতে, পার কেজিতে 2 টাকা ভেরি করতেছে। এখন কোয়ালিটির তো শেষ নাই, কার কি কোয়ালিটি, কি দোহাই, কিন্তু সাধারণ ভোক্তাদের অবস্থা খুবই নাজুক। দেশে মোট চালের চাহিদা 3,90,00,000 টন, তবে উৎপাদন হয় 4 কোটি মেট্রিক টন। এই 4 মাসে চাল আমদানির পরিমাণ 2000 টন। একটা সুষ্ঠু বাজার ব্যবস্থা ফিরে নেওয়ার জন্য যে কৌশল পদ্ধতি, সেটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় গত 50 বছরে গড়ে তুলতে পারে নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে রংপুরে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। মাজহার, দিবসটি উপলক্ষে দিনভর কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন, এবং বেগম রোকেয়ার আদর্শ ধারণ নিয়ে কি বলছেন আয়োজকরা? ইসরাত, যে রোকেয়া দিবস অর্থাৎ এবারের যে প্রতিপাদ্য, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিপাদ্যের কথা যদি বলি, সেটি হচ্ছে যে রোকেয়ার যে বিপ্লবী দর্শন আছে, সেই দর্শন নিয়েই কিন্তু এবারের যে প্রতিপাদ্য করে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিভিন্ন নানা আয়োজন করেছে। এর মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর রোকেয়ার যে প্রতিকৃতি আছে, সেই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব ডক্টর আমিনুল ইসলাম। তার সাথে আছেন এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, যার হাত ধরে এই বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল, ডক্টর প্রফেসর লুৎফর রহমান, এবং তার সাথে আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পরে যে ভিসি নিয়োগ করা হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং রোকেয়া অনুরাগীরা। সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে রোকেয়ার যে দর্শনের পরই একটি র্যালি
র্যালি হবে এবং র্যালির পরে একটি আলোচনা সভা হবে ক্যাম্পাসে যে স্বাধীনতা স্মারক আছে সেখানে, এবং সেখানে প্রতিপাদ্য করা হয়েছে রোকেয়ার বিপ্লবী দর্শন। শিক্ষক শিক্ষার্থীরা যেটা বলবার চেষ্টা করছেন, রোকেয়ার সেই বিপ্লবী দর্শনের কারণেই যে দর্শন ছিল, সেই দর্শনের কারণেই 24-এর গণ অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ আছে সেই অংশগ্রহণটি আসলে মূলত ছিল সেই রোকেয়ার যে বিপ্লবী দর্শনের কারণে, এবং সে কারণেই নারীরাও এগিয়ে এসেছিলেন। এবং এবারের যে আরেকটি বিষয় বলা হচ্ছে, সব জায়গা থেকে দাবি উঠেছে বেগম রোকেয়ার যে পায়রাবান্ধে, যে মিঠাপুকুরে যে পায়রাবান্ধ ইউনিয়নের যে খোদ্দ মুরাদপুর গ্রামে যে স্মৃতি কেন্দ্রটি করা হয়েছে এবং তার যে প্রায় 300 বিঘারও বেশি লাখেরাত সম্পদ আছে, সবগুলো এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করবার অধিভুক্ত করবার একটা দাবি উঠেছে। এবং সেটি যদি করা হয় তাহলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক এবং স্মৃতি কেন্দ্র কেন্দ্রিক একটি সাহিত্য এবং সংস্কৃতির হাব তৈরি হবে, সেই কথাটি কিন্তু বলবার চেষ্টা করা হচ্ছে। ইসরাত, ধন্যবাদ মাঝার আপনাকে। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। সপরিবারে মস্কোয় আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। জানিয়েছে মানবিক কারণে বাশার ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় নিয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা অপ্রতিরোধ্য গতিতে দামেস্কের পথে অগ্রসর হওয়ায় শনিবারই রাজধানী ছাড়েন বাশার। দামেস্কের প্রাসাদ থেকে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহরে যান তিনি। সেখানে রুশ বিমান ঘাঁটি থেকে রোববার উড়াল দেন মস্কোর উদ্দেশ্যে। এসটিএস বিদ্রোহীদের উত্থানে বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়। ধারণা করা হচ্ছিল পতনের পর মিত্রদেশ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি। গেল সপ্তাহে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হলে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ।